আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা মিসির আলি সিরিজ থেকে কহেন কবি কালিদাস। আজ পড়ছি এর তৃতীয় পর্ব। বাবার ঘর অন্ধকার, দরজা জানালা বন্ধ, ঘরের বাতি নেভানো, তবে জায়নামাজের পাশে মোমবাতি জ্বলছে। ঘরে আগরবাতির গন্ধ। আগরবাতি দেখা যাচ্ছে না, তবে জ্বলছে নিশ্চয়ই। তিনি মোমবাতির দিকে পিছন ফিরে তসবি টানছিলেন। আমি তার সামনে বসতেই তিনি আমার দিকে ফিরলেন। পেছন থেকে মোমবাতি এনে দুজনের সামনে রাখতে রাখতে বললেন, যে জটিল কথাটা বলতে এসেছিস বলে ফেল। কি বলবি সেটা মনে হয় আমি জানি। মোমবাতির আলোতে বলতে অসুবিধা হলে মোমবাতি নিভিয়ে দিই। আমি বললাম, বাতি নেভাতে হবে না। বাবা তসবি টানা বন্ধ করলেন না, আমার দিকে তাকালেনও না। তিনি তাকিয়ে রইলেন মোমবাতির দিকে। আমি কথা শেষ করলাম। তার চেহারায়, চোখ মুখের ভঙ্গিতে কোনো পরিবর্তন হলো না। তিনি বিড়বিড় করে বললেন, মা, দেখি আতরের শিশিটা এনে দাও তো। নিজের মেয়ে সম্পর্কে এমন ভয়াবহ কথা শোনার পর পৃথিবীর কোনো বাবা বলতে পারেন না, আতরের শিশিটা দেখি। গায়ে আতর মাখা তিনি সম্প্রতি শুরু করেছেন। এক সুফি মানুষ নাকি মেশকে আম্বর নামে এই আতরের শিশিটা দিয়েছেন। আতরের বৈশিষ্ট্য হলো গন্ধ অতি কড়া, তবে কড়া গন্ধে মাথা ধরে না। আমি বললাম, বাবা, সত্যি আতর এনে দিব? বাবা বললেন, হুঁ। ইবলিস শয়তান সুগন্ধি সহ্য করতে পারে না। তার পছন্দ সালফার পোড়া দুর্গন্ধ। সবসময় গায়ে আতর মাখবি। আমি আতরদানি এনে বাবার সামনে রাখলাম। তিনি আমাকে আয়োজন করে আতর দিলেন। প্রথমে তুলায় আতর মাখলেন, সেই তুলা হাতে ঘষলেন, নাকে ঘষলেন, শেষ পর্যায়ে কানের ভাঁজে রেখে দিলেন। আমি বললাম, তুমি কি ইথেন বিষয়ে কিছু বলবে, নাকি আমি চলে যাব? তুমি আরো চিন্তা ভাবনা করবে? বাবা বললেন, আমার মেয়েটার কোনো দোষ নেই রে মা, সব শয়তান করাচ্ছে। তাকে শয়তানের হাত থেকে বাঁচাতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে, তার কাছে যেন শয়তান যেতে না পারে তার ব্যবস্থা করা। তাকে পাক পবিত্র থাকতে হবে। নাপাক শরীর শয়তানের পছন্দ। তার গায়ে সুগন্ধি থাকতে হবে। সে আতর মাখবে বলে মনে হয় না। তাকে সেন্ট মাখতে হবে। তাকে আমি বাবাকে থামিয়ে দিয়ে বললাম, বাবা, তুমি মনে হয় মূল বিষয়টা ধরতে পারছো না। ইথেন বলছে তার পেটে বাচ্চা, এটার কি করবে? বাবা বললেন, আমার কি করা উচিত? আমি বললাম, আমি তো বুঝতে পারছি না বাবা, বিষয়টা আমার জন্যে জটিল। বাবা বললেন, যে ছেলের কারণে ঘটনা ঘটেছে তার সঙ্গে ইথেনের বিবাহ দিয়ে দেব ইনশাল্লাহ। যে ছেলের কারণে ঘটনা ঘটেছে তার নাম ঠিকানা এনে দে, আমি তাকে রাজি করাবো। প্রয়োজনে তার পায়ে ধরবো। আমি বললাম, যে ছেলে এই কাণ্ড ঘটিয়েছে সে তো খারাপ ছেলে, তুমি তার সঙ্গে ইথেনের বিয়ে দেবে? হ্যাঁ, দেব। এতে ইথেনের সম্মান রক্ষা হবে। সম্মান অনেক বড় জিনিস রে মা। তুই ছেলেটার নাম ঠিকানা এনে দে। আর শোন মা, আজ রাতে আমি কিছু খাবো না, উপোস দেব। সারা রাত উপোস দিয়ে আল্লাহ পাকের নাম জিকির করব। বাবা মোমবাতি নিভিয়ে ঘর অন্ধকার করে দিলেন। আমি গেলাম ইথেনের কাছে। ইথেন খুবই স্বাভাবিক। কিটক্যাট চকলেটের একটা প্যাকেট তার হাতে। সে খাটে বসে পা দোলাচ্ছে। আমি ঘরে ঢুকতেই সে বলল, আজ রাতে এইচবিওতে ভালো মুভি আছে আপা, দেখবি? সাইলেন্স অব দ্য ল্যাম্বস। আমি বললাম, মুভি দেখবো না, তোর সঙ্গে কথা আছে। মুভি দেখার ফাঁকে ফাঁকে কথা বলবো। যখন অ্যাড হবে তখন কথা বলবো। আপা, চকলেট খাবি? আমি বললাম, বাবা ছেলেটার নাম ঠিকানা চাচ্ছে। কোন ছেলেটার? যে ছেলেটার সঙ্গে কাণ্ড ঘটিয়েছিস। কি কাণ্ড ঘটিয়েছি? আমার সঙ্গে ফাজলামি করিস না। তুই জানিস তুই কি ঘটিয়েছিস? ইথেন হেসে ফেলল। হাসতে হাসতে সে বিছানায় গড়িয়ে পড়ে এমন অবস্থা। আমি বললাম, হাসছিস কেন? ইথেন বলল, তোকে বোকা বানিয়ে খুব মজা পেয়েছি, এই জন্যে হাসছি। মন দিয়ে শোন।
আমার কিছুই হয়নি, কারো সঙ্গে কিছুই ঘটেনি। আমার ভয়ঙ্কর কথা শুনে তুই কি করিস, বাবার কি রিয়াকশন হয়, এটা দেখার জন্যই আমি গল্প বানিয়েছি। গল্প বানিয়েছিস? হুম। ভালো কথা। আমাদের হুজুর তোর কাছে সব শুনে কি করলো? মাথা ঘুরে পড়ে গেল? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ইথেন বলল, আপা এখন বল, ছবি দেখবি? হ্যাঁ, দেখতে পারি। থ্যাংক ইউ। ভয়ের ছবি একা দেখে মজা নেই। ভয়ের ছবি সবসময় দুজন মিলে দেখতে হয়। হাসির ছবি দেখতে হয় 4-5 জন মিলে। ভয়ের ছবি শুধু দুজন। আমি বললাম, তুই যে মিথ্যামিথ্যি ভয় দেখিয়েছিস এটা বাবাকে বলে আসি। যা, বলে আয়। আনন্দ সংবাদ শুনে ট্যাবলেট হুজুর কি করে কে জানে। আমি বাবার ঘরে ঢুকলাম, মোমবাতি জ্বালিয়ে বাবার পাশে বসলাম। দেখলাম বাবার মুখ ছাইবর্ণ, কপালে ঘাম, তিনি সামান্য কাঁপছেন। তার ঠোঁট নড়ছে, নিশ্চয়ই কোনো দোয়া দুরূদ পড়ছেন। তিনি ইশারায় আমাকে চুপ করে থাকতে বললেন। তিনি বড় কোনো দোয়ার মাঝখানে আছেন। দোয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি কারো কথা শুনবেন না। আমি অপেক্ষা করে আছি। একসময় তার দোয়া শেষ হলো। তিনি আমার দিকে ফিরলেন এবং বললেন, মা, ইবলিসের সঙ্গে আমার কথা হয়েছে। ইবলিস আমাকে বলেছে তোমার মেয়ে বিষয়টা অস্বীকার করবে, ভাব করবে, ঠাট্টা, কিন্তু ঘটনা সত্য। ইবলিসের সঙ্গে তোমার কখন কথা হয়েছে? তুমি আমার এখান থেকে যাওয়ার পরেই। ইথেন কি তোমাকে এরকম কিছু বলেছে? হুঁ। তার কথা বিশ্বাস করবে না। আমি বললাম, তার কথা বিশ্বাস করব না, ইবলিস শয়তানের কথা বিশ্বাস করব? বাবা বললেন, এই ক্ষেত্রে করবে। শয়তান সবসময় সত্যের সঙ্গে মিথ্যা মিশায়, এমনভাবে মিশায় যে সত্য মিথ্যা আলাদা করা যায় না। আমি বললাম, মানুষও তো সত্যের সঙ্গে মিথ্যা মিশায়। বাবা বললেন, মানুষের মিশ্রণ ভালো হয় না। মানুষের মিশ্রণ হয় তেল পানির মিশ্রণ, কিছুক্ষণ পরেই আলাদা হয়ে যায়। আর শয়তানের মিথ্যা হলো দুধ পানির মিশ্রণ, আলাদা করা যায় না। আমি বললাম, এক ফোঁটা লেবুর রস দিলে দুধ পানি আলাদা হয়ে যায়। বাবা বললেন, সে লেবুর পানি সবার কাছে থাকে না মা। এই বিষয় নিয়ে তোমার সঙ্গে তর্ক করতে যাব না মা। তর্ক করার মতো মানসিক অবস্থা আমার না। তুমি এখন যাও, বোনের সঙ্গে তোমার ছবি দেখার কথা, ছবি দেখো। ছবি দেখার কথাও কি ইবলিস শয়তান আপনাকে বলেছে? হ্যাঁ। কি ছবি দেখবো সেটা বলেছে? ছবির নাম? ছবির নাম বলেন নাই, শুধু বলেছে ভয়ের ছবি। আমি বাবার সামনে থেকে উঠে গেলাম। বাবা মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন। আমরা রাত 2টো পর্যন্ত ছবি দেখলাম। ছবি শেষ করে খেতে গেলাম। খাবার টেবিলে খাবার সাজিয়ে বাবাকে ডাকতে গেলাম, তিনি যদি মত বদলে খেতে আসেন। বাবার ঘরের দরজা বন্ধ। দরজায় অনেকবার ধাক্কা দেবার পরও তিনি দরজা খুললেন না। ইথেন কিছু খেতে পারছে না, খাবার নাড়াচাড়া করছে। আমি বললাম, কি হলো, খাবি না? ইথেন বলল, বমি বমি আসছে আপা। এখন আমার খাবারের গন্ধ নাকে এলেই বমি আসে। আমি তাকিয়ে আছি। ইথেন খাবারের টেবিল থেকে উঠে পড়ল, তবে চলে গেল না, চেয়ার ধরে দাঁড়িয়ে রইল। আমি বললাম, আর কিছু বলবি? ইথেন বলল, হুম। ছবি শুরু হবার আগে যে ঘটনাকে আমি ঠাট্টা বলেছিলাম তা ঠাট্টা না, ঘটনা সত্যি। আমার পেটে বাচ্চা আছে। ফার্মেসি থেকে প্রেগন্যান্সি টেস্টের কিট এনে প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি। টেস্ট পজিটিভ। সুন্দর রিং হয়। আমি কিছুই বলছি না, তাকিয়ে আছি। আমার চোখে ভয় নাকি বিস্ময় ছিল তা জানি না, তবে ইথেনের চোখে এই প্রথম দেখলাম হতাশা। ইথেন বলল, আমি জানি তোমরা চাইবে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে, সেটা সম্ভব না। আমি বললাম, সম্ভব না কেন? কেন সম্ভব না সেটা তোমাকে বলবো না, সব কিছু ব্যাখ্যা করতে পারবো না। এই বলেই ইথেন চলে গেল। হঠাৎ প্রচণ্ড ভয়ে আমি অস্থির হয়ে গেলাম। আমার কাছে মনে হলো
ভয়াবহ দুঃসময় আমাদের উপর চেপে বসতে যাচ্ছে। মিসির আলি খাতা বন্ধ করলেন, সিগারেট ধরালেন, রান্নাঘরে গেলেন, চুলা ধরিয়ে চায়ের কেতলি বসালেন। রাত বেশি হয়নি, 9টা 10। 9:30টার দিকে হোটেল থেকে খাবার আসবে। 2 পিস রুটি, ভাজি, কোনোদিন ঘন ডাল, কোনোদিন মুরগির মাংস। তার ঘরে কাজের লোক নেই, হোটেলের সঙ্গে ব্যবস্থা করে রেখেছেন। 3 বেলায় হোটেল থেকে খাবার আসে। খাবার ভালো, বেশ ভালো। মিসির আলির ধারণা, হোটেলওয়ালা তার খাবার আলাদা রান্না করে। তার ধারণার পেছনের কারণ হলো, রাতের খাবারটা হোটেলের মালিক হারুন ব্যাপারী হটপটে করে নিজে নিয়ে আসে। খাওয়া দাওয়া শেষ না হওয়া পর্যন্ত সামনে বসে থাকে। মিসির আলির সঙ্গে সে অতি আগ্রহের সঙ্গে নানান বিষয়ে গল্প করে। গল্পের কোনো বিশেষ ধারা নেই, এক এক দিন এক একটা। যেমন গতকাল গল্পের বিষয়বস্তু ছিল, সাপের মণি শক্ত না নরম। মিসির আলি বললেন, সাপের তো মনেই হয় না, শক্ত নরমের প্রশ্ন উঠছে না। হারুন ব্যাপারী বিস্মিত হয়ে বলল, মিসির আলি সাহেব, আপনি অনেক জ্ঞানী লোক, তারপরেও সব জ্ঞানী লোক সব বিষয়ে জানে না। আপনিও জানেন না। সাপের মণি অবশ্যই হয়, আমি নিজ চোখে দেখেছি। এখন বলেন, আমি মিথ্যা দেখেছি? মানুষের দেখার মধ্যেই ভুল থাকে। দড়ি দেখেও অনেকে মনে করে সাপ। এজন্যই বলা হয় রজ্জুতে সর্পভ্রম। হারুন বলল, যারা মালটাল খেয়ে হাঁটাহাঁটি করে তারা দড়ি দেখে বলে সাপ। আমি জিন্দেগিতে মালটাল খাই নাই, কোনোদিন খাবও না ইনশাল্লাহ। যদি কোনোদিন 1 ফোঁটা মাল খাই, আপনার কাছে এসে শিকার যাব। আপনি আমাকে পায়ের জুতা দিয়ে 2 গালে 2 বাড়ি দিবেন। এই ধরনের মানুষের সঙ্গে কোনো রকম তর্কে যাওয়া বিপজ্জনক। মিসির আলি তর্কে পারতপক্ষে যান না। লোকটি তাকে পছন্দ করে, মাত্রার বেশিই পছন্দ করে। সেই পছন্দকে তিনি অগ্রাহ্য করতে পারেন না। হারুন ব্যাপারী গত সপ্তাহে তাকে একটা মোবাইল টেলিফোন গিফট করেছে। বাজার থেকে কিনে এনে যে গিফট করেছে তা না, কোনো এক কাস্টমার নাকি মোবাইল টেলিফোন তার দোকানে ফেলে গেছে। সে মোবাইল টেলিফোনের সিম কার্ড ফেলে নতুন সিম কার্ড ভরে উপহার হিসেবে নিয়ে এসেছে মিসির আলির জন্য। মিসির আলি বলেছেন, ওই কাস্টমার নিশ্চয়ই মোবাইল টেলিফোনের খোঁজে আপনার রেস্টুরেন্টে আসবে। হারুন বলেছে, সকালে ফালাইয়া গেছে, দুপুরে আইসা উপস্থিত। আমি বলেছি, আমরা কিছু পাই নাই। কাজটা কি ঠিক হলো? অবশ্যই ঠিক হয়েছে। তুই সাবধানে চলাফেরা করবি না, যেখানে সেখানে জিনিসপত্র ফালাইয়া চইলা যাবি। মিসির আলি কাতর গলায় বললেন, ভাই, আমি এই টেলিফোন রাখবো না। কেন রাখবেন না? আপনি তো চুরি করেন নাই, আমি আপনারে দিতেছি। আমার টেলিফোনের দরকার নাই। অবশ্যই দরকার আছে, এখন মোবাইলের জামানা। আমি আপনার ছোট ভাই হিসাবে দিতেছি, আপনার রাখতে হবে। ঝামেলা এড়াবার জন্যে মিসির আলি টেলিফোন রেখে দিয়েছেন, তবে কখনো ব্যবহার করেননি। ব্যবহার করার আসলে কোনো প্রয়োজনই পড়েনি। আজ ইচ্ছা করলে ব্যবহার করা যায়। সায়রা নামের মেয়েটিকে কয়েকটা প্রশ্ন করা দরকার। 1. সায়রার বাবা হাবিবুর রহমান সাহেব এখনো জীবিত কিনা। 2. তাদের বাড়িতে 2 বোন এবং বাবা ছাড়া অন্য কেউ থাকে কিনা। 3. সায়রা যে লেখা লিখেছে হুবহু সত্য কিনা। তার লেখার ভঙ্গি উপন্যাসের ভঙ্গি। উপন্যাস লেখক সত্য ঘটনা বর্ণনার সময়ও নানান রং ব্যবহার করেন। নানান রঙের মিশ্রণ থেকে সাদা কালো সত্য বের করা বেশ কঠিন হয়ে যায়। ইবলিস শয়তান মেয়েদের বাবার সঙ্গে গল্পগুজব করছে। বাবাকে বলছে মেয়েরা কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ের ছবি দেখবে। এটা একেবারেই অসম্ভব। একজন কেউ মিথ্যা বলছে, হয় হাবিবুর রহমান সাহেব বলছেন, অথবা সায়রা তার লেখা রহস্যময় করার জন্য বানিয়েছে। মেয়েদের বাবার সঙ্গেও কথা বলা দরকার। তিনি কেন ইবলিসকে জিন বলছেন?
সূরা বাকারাতে স্পষ্টত ইবলিসকে ফেরেশতা বলা হয়েছে। কোন আয়াতে বলা হয়েছে সেটা মনে নেই। অন্য কোনো আয়াতে কি ইবলিসকে জিন বলা হয়েছে? ভদ্রলোককে পাওয়া গেলে আরো একটা প্রশ্ন করা যেত। তিনি কেন ইবলিসকে ইবলিস শয়তান বলছেন? শয়তান শব্দটা এসেছে শায়াতিন থেকে। শায়াতিন হলো ইবলিসদের নেতা। তিনি কি জেনে শুনে ইবলিসকে ইবলিস শয়তান বলছেন, নাকি এটা তার কথার কথা, নাকি সায়রার বর্ণনা ভঙ্গিতেই ব্যাপারটা এসেছে? সায়রার বর্ণনাতেও একটা খটকা তৈরি হয়েছে। তিনি মোটামুটি নিশ্চিত সায়রা যে সময়ের কথা বলছে সে সময় সাইলেন্স অব দ্য ল্যাম্পস ছবিটি তৈরিই হয়নি। মিসির আলি ছবি দেখেন না, তার আগের বাড়িওয়ালা জোর করে এই ছবিটি তাকে দেখিয়েছেন। কারণ এই ছবিতে একজন সাইকিয়াট্রিস্টের কথা আছে। বাড়িওয়ালার ধারণা, যেহেতু মিসির আলিও এই ধারার মানুষ, তার ছবিটা দেখা উচিত। সায়রা বলে গিয়েছিল কোনো খটকা লাগলে তাকে যেন টেলিফোন করা হয়। মিসির আলির কাছে যে চোরাই মোবাইল টেলিফোন আছে, তিনি নীতিগতভাবে সেই টেলিফোন ব্যবহার করতে পারেন না। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননন ইয়ং গার্ল বইটির দ্বিতীয় চ্যাপ্টার পড়াও শুরু করলেন না। প্রথম চ্যাপ্টারের খটকা আগে কাটুক, তিনি অপেক্ষা করছেন সায়রার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের কহেন কবি কালিদাস।